স্ক্রিনটা আশা করি দেখা যাচ্ছে। সো here you can see ফ্রি হ্যান্ড রাইটিং বেসিক। দেখেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। যে কোনো ইংরেজি বাক্য তৈরি করার জন্য মূলত প্রধানত দুইটি বিষয় জানা অপরিহার্য, তা হলো ভার্ব আর সাবজেক্ট। আমি অলওয়েজ এই কথাটা আপনাদের বলে আসছি, ইংলিশে যে কোনো কিছু লিখতে গেলে বা বলতে গেলে প্রথমত সাবজেক্ট এবং ভার্বের উপর ফোকাস করতে হয়। মেইনলি ভার্বটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ভার্ব একটা বাক্যে কোথায় থাকে, এই বিষয়টা বোঝা আমাদের জন্য কিন্তু জরুরি বা দরকার, ইম্পর্টেন্ট। যেমন দেখেন, এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে সুমি স্যুপ রান্না করছে। তাহলে আমি যদি বলি সুমি কি রান্না করছে, স্যুপ। এই স্যুপ শব্দটা একটা অবজেক্ট। কি করছে, রান্না করছে, এটা আমার ভার্ব। কে করছে, সুমি করছে, এটা আমার সাবজেক্ট। অর্থাৎ বাংলা দেখে আমরা পার্ট অফ স্পিচটাকে আইডেন্টিফাই করতে পারি কিনা, পারতেছি। কিন্তু সাবজেক্টটা সুমি, ভার্বটা হচ্ছে আপনার রান্না করা, স্যুপ, এটা আমার অবজেক্ট বা এক্সটেনশনের অংশ। অর্থাৎ বাংলা দেখে ভার্বটাকে আইডেন্টিফাই করা পসিবল কি না, সম্ভব কি না, এটা কিন্তু আমরা এই জায়গাটা থেকে পাচ্ছি। এরপর দেখেন, বোঝার চেষ্টা করেন। কিন্তু অনেক ক্ষেত্রে ইংরেজি বড় বাক্য তৈরি করতে, বিশেষ করে জটিল বাক্যে সাবজেক্ট বের করা কঠিন হয়ে পড়ে। এজন্য বড় বড় জটিল বাক্য থেকে সাবজেক্ট বের করার কৌশল আয়ত্ত করতে হবে। অর্থাৎ সুমি স্যুপ রান্না করছে, এটা যদি আপনি ইংলিশে ট্রান্সলেট করেন এই বাক্যটা, আমার বাক্যটা কেমন হয় যে সুমি, let us understand here, has cooked soup. সুমি has cooked, C-O-O-K-E-D, cooked soup. সুমি স্যুপ রান্না করেছে, সুমি হ্যাজ কুকড স্যুপ। সুমি হ্যাজ কুকড স্যুপ, সুমি স্যুপ রান্না করেছে। এখানে একটা উদাহরণ দেখেন। গ্রামের অনেক এলাকার পানিতে আর্সেনিকের পরিমাণ স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি। বাক্যটা কি আছে টোটাল? গ্রামের অনেক এলাকার পানিতে আর্সেনিক এর পরিমাণ স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি। এখন সাবজেক্ট বের করার জন্য যদি প্রশ্ন করা হয় কি বেশি, হোয়াট, জিনিসটা কি, আর্সেনিকের পরিমাণ। সো দ্যাট ইজ দ্য মেইন থিংস or head word. Here you can see the amount of arsenic in water in many areas is in water, পানিতে, in many areas, অনেক জায়গায়, অনেক এলাকায়, of village, গ্রামে। এগুলো হচ্ছে এক্সটেনশনের অংশ, অর্থাৎ অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটা কিন্তু আপনি লাস্টেও বসাতে পারেন, কোনো সমস্যা নেই। ফার্স্টে সাবজেক্টটা বসান, দেন এই বাক্যের ভার্বটা কি দেখেন, বলছে দ্য অ্যামাউন্ট অফ আর্সেনিক ইজ মোর দ্যান দ্য নর্মাল লেভেল ইন ওয়াটার ইন মেনি এরিয়াস অফ দ্য ভিলেজ। কি বলা হচ্ছে, দ্য অ্যামাউন্ট অফ আর্সেনিক, আর্সেনিকের পরিমাণ, ইজ মোর দ্যান দ্য নর্মাল লেভেল ইন ওয়াটার ইন মেনি এরিয়াস অফ ভিলেজ। অর্থাৎ এই বিষয়গুলোকে আমাকে নেওয়ার চেষ্টা করতে হবে, ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে। বলছে যে গ্রামের অনেক এলাকার পানিতে আর্সেনিকের পরিমাণ স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি। অর্থাৎ বিষয়টা কি, জায়গাটাকে একটু কেয়ারফুলি নেওয়ার চেষ্টা করেন। আমি একটা কথা আপনাদের বলি, আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে দুই ধরনের ভার্ব থাকে। কি বললাম, সরি, বাংলায় আপনি যখন একটা বাংলা সেন্টেন্স করতে যাবেন বা দেখতে যাবেন, দেখবেন দুই ধরনের ভার্ব থাকে। একটাকে বলা হয়, একটাকে বলা হয় বি ভার্ব, অর্থাৎ এমন কিছু ভার্ব যেখানে এই অ্যাম ইজ আর অজ আর এটা মেইন ভার্ব হিসেবে কাজ করে। কি কি বললাম, অ্যাম ইজ আর অজ আর, এই যে ভার্ব গুলো, এই ভার্ব গুলো মেইন ভার্ব হিসেবে কাজ করে। আরেকটা হচ্ছে প্রিন্সিপাল বা ফাইনাইট ভার্ব। সো এই যে বি ভার্ব গুলো, এগুলো যখন বাংলায় ব্যবহৃত হয় তখন কিন্তু এটা উহ্য থাকে, অর্থাৎ দেখা যায় না। অর্থাৎ এই যে বাক্যটা, গ্রামের অনেক এলাকার পানিতে আর্সেনিকের পরিমাণ স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি, এই যে বাক্যটা আপনারা দেখছেন, এই বাক্যে আপনি কোথাও ভার্ব পাবেন না ওইভাবে। অ্যাকশন দেওয়া, কাজ করা, যেটা বোঝায়, যেমন এখানে রান্না করা শব্দটা ভার্ব ছিল, ওইরকম ভার্ব দেখা যায় না। তো বাংলা বাক্য, মেইন কথা হচ্ছে ভার্ব সব জায়গায় থাকে, বাট বাংলা বাক্যে এই যেখানে বি ভার্বটা মেইন ভার্ব থাকে, এটা উজ্জ্ব থাকে। অর্থাৎ মনে রাখবেন, বাংলা বাক্যে ভার্ব হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে কি, একটা হচ্ছে, মানে বাংলা বাক্য দুই ধরনের, একটা হচ্ছে ভার্ব যুক্ত আর একটা হচ্ছে ভার্ব বিহীন। মানে যে সমস্ত বাংলা বাক্যে ভার্ব থাকে না, সেগুলো আপনি ইংলিশে করতে গেলে
বি ভার্ব বসাতে হয় মেইন ভার্ব হিসেবে, মানে ইংলিশে ভার্ব ছাড়া কোনো বাক্য হয় না। যেমন মনে করেন আমি যদি আপনাকে এরকম একটা কথা বলি যে আপনি এখন কোথায়, আমি তিনটা ওয়ার্ড বললাম, কি কি বললাম? আপনি ইংরেজি কি ইউ, এখন ইংরেজি কি নাও, তাহলে আমি যদি বলি কোথায় ইংরেজি কি হোয়ার, আমি যদি বলি হোয়ার ইউ নাও, এই যে বাক্যটা আমি লিখলাম, এটা কি আমার কারেক্ট বাক্য? আমি তিনটা বাংলা ওয়ার্ড বলছি যে আপনি এখন কোথায়, তিনটা ওয়ার্ডেরই ইংলিশ ওয়ার্ড আমি লিখছি, তারপরেও কি এটা কারেক্ট সেন্টেন্স হয়েছে? হয়নি। কারণ কি? এই বাক্যে আমি কোথাও ভার্ব বসাই না। আমি যদি এই বাক্যটা এইভাবে লিখি যে হোয়ার আর ইউ নাও, তাহলে এটা কমপ্লিট সেন্টেন্স। বাংলায় কিন্তু কোথাও আর এর যে কি অর্থ সেটা বলিনি বা বসাইনি, বাট আমি যখন ইংলিশে লিখতেছি আমার অবশ্যই এটা লিখতে হচ্ছে। তো এটাকে বলা হয় ভার্ব বিহীন বাক্য। বাংলায় ভার্ব থাকে না, বাট ইংলিশে ভার্ব ইউজ করতে হয়। কোন ভার্ব? বি ভার্ব, এম ইজ আর ওয়াজ আর মেইন ভার্ব হিসাবে থাকে। এখন আমি যদি বলি আমি বাড়িতে, তাহলে আই, আমি বাড়ি ইংরেজি হোম, কিন্তু আই হোম বললে কি বাক্যটা কমপ্লিট হবে? হবে না। আমার এখানে কি বসাতে হবে? আই অ্যাম অ্যাট হোম, আমি বাড়িতে, আই অ্যাম অ্যাট হোম, আমি বাড়িতে নাও, এখন। তাহলে এই হচ্ছে আমার মেইনলি বাক্য। কথাটা বোঝেন, ওয়ার আর ইউ নাও, আই এম এট হোম নাও। তাহলে এই যে আর বা এই যে এম, এগুলো হচ্ছে বি ভার্ব, যেগুলোকে আমরা এই বাক্যে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করছি। তাহলে এই একটা জিনিস এখান থেকে একটু মনে রাখেন যে সব বাংলা সেন্টেন্সে ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, মেইন ভার্ব বা ফাইনাইট ভার্ব যেটা, সেটা ওইভাবে দেখা যায় না। দেখেন, এখানে আরেকটা উদাহরণ দেখেন। ঢাকা শহরে খাবারের পানির মান অত্যন্ত খারাপ। দেখেন এই বাক্যে কোনো ভার্ব নেই। বোঝার চেষ্টা করেন, ঢাকা শহরে খাবারের পানির মান, কোনো ভার্ব নেই, তার মানে বাংলায় নেই। বাট ইংলিশে আমার এই জায়গাটাতে কি হবে? বি ভার্বটা মেইন ভার্ব হিসেবে বসবে। যেমন এখানে খাবারের পানির মান এই বিষয়টি সম্পর্কে আলোচনা করা হয়েছে, তাহলে আমি যদি বলি কি খারাপ, কোন জিনিসটা খারাপ, উত্তরটা কি? খাবারের পানির মান। তাহলে ইংলিশটা কি হবে? দ্য কোয়ালিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার, দ্য কোয়ালিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার। তাহলে টোটাল সাবজেক্টের অংশটা এরকম, দ্য কোয়ালিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার ইজ ভেরি হার্মফুল। এই যে ইন ঢাকা সেটা, এটা আগে দিছে, এটা অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটা অ্যাডভার্ব একটা বাক্যে যে কোনো জায়গায় বসানো যেতে পারে, মিনিং এর চেঞ্জ করে না, বাট যদি লাস্টের দিকে বসান তাহলে সেটা বেশি বেটার হয়। সেন্টেন্সটা দেখতে অনেক সুন্দর হয়, সেন্টেন্সগুলো অনেক বেশি অর্গানাইজড হয়। কি হয় বললাম? অর্গানাইজড হয়। বিষয়গুলোকে বোঝার চেষ্টা করবেন, ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন যে কথাটা আমি এখানে বলতে চাচ্ছি বা যেটা আপনাদেরকে আমি এখানে দেখাচ্ছি। আবারও দেখেন যেটা বলছি, ঢাকা শহরের খাবারের পানির মান অত্যন্ত খারাপ। দ্য কোয়ালিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার ইজ ভেরি হার্মফুল ইন ঢাকা সিটি, দ্যাট ইজ দ্য কারেক্ট ওয়ান। ওকে, সো বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি সুবিধাজনক নয়, এখানে ভার্ব না থাকায় দেখেন দ্য ওয়েদার কন্ডিশনস, এটা হচ্ছে আমার সাবজেক্ট। কোন জিনিসটা? এই যে সুবিধাজনক নয়, এটা কি? বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি, দ্য ওয়েদার কন্ডিশন ইন বাংলাদেশ আর নট কনভিনিয়েন্ট, দ্য ওয়েদার কন্ডিশন ইন বাংলাদেশ আর নট কনভিনিয়েন্ট। অর্থাৎ বাংলাদেশে আবহাওয়া পরিস্থিতি সুবিধাজনক নয়। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। বোঝার চেষ্টা করেন, বিষয়গুলোকে নেওয়ার চেষ্টা করেন। তাহলে এই বিষয়গুলোকে আমাদের ভালোভাবে ডেভেলপ করতে গেলে, ভালোভাবে বুঝতে গেলে, আমাদের একটা বিষয়ের উপর একটা কনসেপ্ট রাখতে হবে, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। অর্থাৎ একটা বাক্যের সাবজেক্ট কি হলে ভার্ব কি হবে, এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে ভালো ধারণা যদি না থাকে, ল্যাঙ্গুয়েজটাকে ভালোভাবে কাভার করা যায় না, ল্যাঙ্গুয়েজটাকে ভালোভাবে কমপ্লিট করা যায় না। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে ক্লিয়ার একটা কনসেপ্ট বা ক্লিয়ার একটা ধারণা রাখা জরুরি আমাদের জন্য। তো এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট গুলো কিভাবে আপনি কাভার করবেন, তো এইটা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন, বিষয়গুলোকে নেওয়ার চেষ্টা করবেন। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, দেখেন এখানে কি বলছে। এখানে বলছে যে রিটেন ইংলিশে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, ভালোভাবে বুঝবেন।
রিটেন ইংলিশে দক্ষ হতে গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিক সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। কোনটা? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এটা আন্ডারস্ট্যান্ড হিয়ার। এই বিষয় সম্পর্কে আমাদের অনেক ভালো একটা ধারণা থাকা দরকার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কভার করতে গেলে। বাক্যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটি সিঙ্গুলার হবে, একইভাবে সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটাও প্লুরাল হবে। কি বলছে এখানে বিষয়টা? সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটাও আমাদের প্লুরাল হবে। যেমন বিষয়টা কি দাঁড়াচ্ছে? সোহেল ইজ দ্য লিডার অফ আওয়ার টিম। সোহেল আমাদের টিমের লিডার বা নেতা। সাবজেক্ট কে? সোহেল। তাহলে এটা সিঙ্গুলার সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার। ভার্বটা হচ্ছে ইজ। ওকে। দ্য বয়েজ আর রানিং ইন দ্য ফিল্ড। ছেলেরা মাঠে দৌড়াচ্ছে। সাবজেক্ট কে? দ্য বয়েজ, ছেলেরা, আর রানিং, অর্থাৎ এটা প্লুরাল ভার্ব। দুটি সিঙ্গুলার নাউন যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে তবে অক্সিলারি ভার্ব হিসাবে আর বসবে। অর্থাৎ আলাদা দুইটা সিঙ্গুলার নাউন অ্যান্ড দ্বারা যুক্ত হলে আমার এটা কি হয়ে যাবে? প্লুরাল হয়ে যাবে। সেটা কেমন? এখানে একটু বোঝার চেষ্টা করেন। দুটি সিঙ্গুলার নাউন যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয় তবে অক্সিলারি ভার্ব হিসাবে আর বসবে। তুহিন অ্যান্ড রফিক আর ওয়ার্কিং ভেরি ওয়েল। তুহিন এবং রফিক খুব ভালো কাজ করছে। অ্যান্ড দ্বারা যুক্ত হয়েও যদি নাউনগুলি একটিমাত্র ভাব প্রকাশ করে তবে অক্সিলারি ভার্ব সিঙ্গুলার হয়। যেমন ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট। পাউরুটি এবং মাখন আমার পছন্দের নাস্তা বা খাবার। এবার দেখেন, এখানে আলাদা দুটো ওয়ার্ড ঠিক আছে, বাট এই দুইটা জিনিস অর্থাৎ ব্রেড অ্যান্ড বাটার একসঙ্গে ইউজ হয়। রাইস অ্যান্ড কারি, ভাত তরকারি আমরা একসাথে খাই না? একসাথে ব্যবহার হলে ভার্বটা সিঙ্গুলার হবে। ঠিক আছে? অর্থাৎ কি বলছে ভালোভাবে বোঝেন, আলাদা দুইটা সিঙ্গুলার নাউন অ্যান্ড দ্বারা যুক্ত হলে ভার্ব প্লুরাল হয়। কিন্তু দুইটা সিঙ্গুলার নাউন যদি এমন হয় যে তারা একসাথে কাজ করে, অর্থাৎ একটা একটা নাউনের মতো বোঝায়, যেমন ব্রেড অ্যান্ড বাটার, রুটি অ্যান্ড বাটার, মাখন একসাথে খাওয়া হয়, সো তখন আমার ভার্বটা হচ্ছে সিঙ্গুলার হবে। এখানে কি বলছে দেখেন, উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, ইন অ্যাডিশন টু দ্বারা কোনো বাক্যে নাউন বা প্রোনাউন যুক্ত হলে দুটি সাবজেক্টের মধ্যে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। অর্থাৎ এই ওয়ার্ডগুলো দ্বারা যদি আলাদা নাউন বা প্রোনাউন যুক্ত হয় তাহলে প্রথম সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, প্রথম সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। সেকেন্ড সাবজেক্টের উপর কোনো কিছু ডিপেন্ড করবে না। যেমন টিপু অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস ইজ গোয়িং টু কক্সবাজার। টিপু সাথে তার বন্ধুরা, হিজ ফ্রেন্ডস, দেখেন ফ্রেন্ডের সাথে একটা এস আছে। এখন ভার্বটা কিন্তু ইজ, অনেকে এরকম থাকলেই মনে করবে যে এটা প্লুরাল কোনো সাবজেক্ট, আর হবে যে টিপু অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস আর গোয়িং টু কক্সবাজার, বাট এখানে ইজ হবে সাবজেক্ট। কি বলছে? এই ওয়ার্ডগুলো অর্থাৎ উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, ইন অ্যাডিশন টু, এই ওয়ার্ডগুলো দ্বারা যদি দুটো আলাদা সাবজেক্ট যুক্ত হয় তাহলে কি হবে? ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। অর্থাৎ ফার্স্ট সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার, ফার্স্ট সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল। ফার্স্ট সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার, ফার্স্ট সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এই বিষয়গুলোকে একটু ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন যে কথাটা আমি বলছি। He, along with his business partners, has attended the meeting. সে সাথে তার ব্যবসায়িক অংশীদারগণেরা মিটিং এ উপস্থিত হয়েছিলেন বা মিটিং এ উপস্থিত ছিলেন। সে সাথে তার ব্যবসায়িক অংশীদারগণরা, হি along with his business partners attended the meeting, মিটিং এ উপস্থিত হয়েছিলেন। তাহলে এখানে সাবজেক্ট হি, এখানে বিজনেস পার্টনার্স থাকা সত্ত্বেও হ্যাজ বসছে। কারণ কি? কারণ আমার সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে আমার এখানে বিষয়টা বুঝতে হবে, ফার্স্ট সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার, আমি যদি এখানে এরকম রাখতাম যে দে অ্যালং উইথ হিজ ফ্রেন্ড, তখন কিন্তু হ্যাভ হতো। বা অ্যালং উইথ দেয়ার ফ্রেন্ড, একজনের নাম থাকতো যদি,
অর্থাৎ প্রথম সাবজেক্ট যদি আমার প্লুরাল থাকতো তাহলে এখানে আর হতো মিস্টার আজাদ, সিঙ্গুলার সাবজেক্ট, অ্যাকম্পানিড বাই হিজ চিলড্রেন হ্যাজ অ্যাটেন্ডেড দ্য পার্টি। ওকে, এই হচ্ছে মেইন বিষয়। এখানে আরেকটা বিষয় আছে, আগে এই বিষয়টা আবারও মনে রাখেন যে উইথ, as well as, together with, along with, accompanied by, in addition to দ্বারা বাক্যে নাউন বা প্রোনাউন যুক্ত হলে দুটি সাবজেক্টের মধ্যে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্বটার ব্যবহার হয়, প্রথম সাবজেক্ট অনুযায়ী। এরপর কি বলছে দেখেন, আইদার অর, নাইদার নর, নট অনলি, বাট অলসো দ্বারা দুটো সাবজেক্ট যুক্ত হলে দ্বিতীয় বা শেষ সাবজেক্ট অনুযায়ী ভার্ব সিঙ্গুলার বা প্লুরাল হবে। আইদার হি or his brother is guilty, হয় সে অথবা তার ভাই অপরাধী। এখানে দুটোই সিঙ্গুলার এখানে, বাট দেখেন, হয় সে অথবা তার ভাই অপরাধী, নট অনলি আই বাট অলসো ইউ আর কামিং টুডে, তো ইউ এর পর আমরা জানি প্লুরাল ভার্ব বসে, তাহলে এখানে কিন্তু সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হবে কোথায়, আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো এর পরে। আর অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই এই জায়গাটাতে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হবে। ওকে, তাহলে নেইদার রিনি নর সিমি ড্যাশ কোয়ালিফাইড ফর দ্য জব, হ্যাড কোয়ালিফাইড, এখানে যেহেতু ভি3 আছে তো এখানে একটা, এখানে অ্যাম ইজারের কোনোটা হবে না, হ্যাড হবে। আহ, কোনো সেন্টেন্স যদি জেরান্ড ইনফিনিটিভ দ্বারা শুরু হয় সেক্ষেত্রে অবশ্যই সিঙ্গুলার ভার্ব ব্যবহার হবে, যেমন ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, বিং অনেস্ট ইজ আ গ্রেট ভার্সু, স্মোকিং ইজ ফরবিডেন ইন দ্য পাবলিক প্লেস, টু কালেক্ট ইসলামিক বুকস ইজ মাই হবি, দোজ আর দ্য কি জেরান্ড অর ইনফিনিটিভ, টু প্লাস ভি ওয়ান যেটা নাউনের কাজ করে, বা ভার্ব প্লাস আইএনজি জেরান্ড যেটা নাউনের কাজ করে। আবারও বলছেন, হাঁটা একটা ভালো ব্যায়াম, ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, বিং অনেস্ট ইজ আ গ্রেট ভার্সু, সৎ হওয়া একটি মহৎ গুণ, স্মোকিং ইজ ফরবিডেন ইন দ্য পাবলিক প্লেস, পাবলিক প্লেসে ধূমপান করা নিষেধ, টু কালেক্ট ইসলামিক বুক ইজ মাই হবি, ইসলামিক বই সংগ্রহ করা আমার শখ, অন অফ দ্য ভিলেজার্স ওয়াজ লিটারেট, গ্রামবাসীদের মধ্যে একজন শিক্ষিত ছিলেন, অ্যাট লিস্ট অন অফ দ্য স্টুডেন্টস ড্যাশ ফুল মার্কস এভরি টাইম, গেটস ফুল মার্ক। এখানে একটা বিষয় হচ্ছে, অন অফ দ্য এর পরে ভার্ব সিঙ্গুলার হয়, মানে এই অন অফ দ্য থাকলে এর পরে মোস্ট অফ দ্য টাইম দেখবেন সাবজেক্টটা প্লুরাল, কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার। অনেকে এই জিনিসটাও বোঝে না, নাউনের সাথে এস বা ইএস মানে ওটা প্লুরাল, কিন্তু ভার্বের সাথে যদি এস বা ইএস থাকে মনে রাখবেন ওই ভার্বটা হচ্ছে সিঙ্গুলার। কি বললাম, ভার্বের সাথে এস বা ইএস থাকলে ওই ভার্বটা সিঙ্গুলার ভার্ব হয়, নাউনের সাথে এস বা ইএস থাকলে ওই নাউনটা প্লুরাল হয়। এখানে একটা বিষয় আমি বলি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সলভ করার মেইন রিজন বা মেইন উদ্দেশ্য হচ্ছে এটা, আহ, বিভিন্ন জব এক্সাম, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে কোশ্চেন আসে, বাট মেইনলি যে জায়গাটা থেকে কোশ্চেন আসে বা যেটা ফেস করতে হয় বা যেটাতে কনফিউশনটা তৈরি করে সেটা হচ্ছে এমন কিছু সাবজেক্ট, যে সাবজেক্টগুলো দেখলে মনে হবে যে এটা প্লুরাল এবং আপনাকে ভার্ব, প্লুরাল ভার্ব বসাতে ইচ্ছা হবে আপনার, কিন্তু সেখানে ভার্বটা হবে সিঙ্গুলার। এটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম। মনে করেন আপনি কোনো রুলস জানেন না, এটা একদমই পড়েননি, আপনি যদি মোস্ট অফ দ্য টাইম যে কোশ্চেনগুলো থাকে সেখানে সিঙ্গুলার ভার্বটাকে ইউজ করে আসেন বা বসিয়ে আসেন, তাহলে 90% আপনার অ্যান্সারটা কারেক্ট থাকে। অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জিনিস হচ্ছে এইটাই যে আমার কিছু ওয়ার্ড, কিছু সাবজেক্ট, যে সাবজেক্টগুলো দেখলে মনে হবে প্লুরাল, আমার ইচ্ছা করবে প্লুরাল ভার্ব বসাতে, বাট সেখানে হবে সিঙ্গুলার ভার্ব। মূলত এই রুলস বা নিয়ম বলতে এখানে সেইগুলোকেই মেইনলি ইন্ডিকেট করছে বা বোঝাচ্ছে। হ্যাঁ, এই দেখেন, নিউজ, পলিটিক্স, ম্যাথমেটিক্স, এই যে ওয়ার্ডগুলো এস আছে দেখে মনে হচ্ছে প্লুরাল নাউন, তাহলে ভার্বও প্লুরাল হবে, বাট না। দেখেন ইত্যাদি দেখতে প্লুরাল হলেও সিঙ্গুলার হওয়ায় ভার্ব সিঙ্গুলার হবে। এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এদের পর সিঙ্গুলার ভার্ব বসে, যেমন ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট। সাবজেক্টের হেড ওয়ার্ড যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল। দ্য ম্যাঙ্গোস অফ রাজশাহী আর পপুলার, রাজশাহীর আম জনপ্রিয়।
নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ যেমন ডজেন, হান্ড্রেড, থাউজেন্ড, পেয়ার ইত্যাদি থাকলে ভার্ব সিঙ্গুলার হয়। অন ডজন অফ অরেঞ্জ ইজ সাফিসিয়েন্ট। সময় ও পরিমাপ উল্লেখ থাকলে সিঙ্গুলার ভার্ব বলবে। 2 hours ইজ রিকোয়ার্ড টু কুক দ্য রেসিপি। 2 ঘন্টা প্রয়োজন। 2 hours সময় ও পরিমাপ ইজ রিকোয়ার্ড টু কুক দ্য রেসিপি। পার্সেন্টেজ ও ফ্র্যাকশন থাকলে পরবর্তী নাউন অনুযায়ী ভার্ব হবে। চার্ট on third of the report has been written. একই দৈর্ঘ্য, পরিমাণ বা স্থান বোঝালে সাবজেক্ট দেখতে প্লুরাল হলেও ভার্ব সিঙ্গুলার হয়। একই দৈর্ঘ্য, পরিমাণ বা স্থান বোঝালে সাবজেক্ট দেখতে প্লুরাল হলেও ভার্ব সিঙ্গুলার হয়। যেমন 40 miles ইজ আ লং ওয়ে। 40 miles একটা লং ওয়ে। 10 minutes ইজ এনাফ টু এক্সপ্লেন দিস টপিক। এই বিষয়টি ব্যাখ্যা করতে 10 মিনিটই যথেষ্ট। তাহলে একটা সার্টেন একটা, হ্যাঁ, এখানে একটু দেখেন, এখানে বলছে যে একটা সার্টেন কোনো দৈর্ঘ্য, কোনো পরিমাণ বা কোনো প্লেস, স্থানকে ইন্ডিকেট করলে আমার মনে হতে পারে যে প্লুরাল, বাট ভার্ব হবে সিঙ্গুলার। আমি যেটা আপনাদেরকে বললাম বিষয়টা হচ্ছে এটাই, এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম হচ্ছে এইটাই। এমন কিছু সাবজেক্ট দিয়ে রাখবে যেগুলো দেখতে প্লুরাল মনে হবে, আপনার ইচ্ছা করবে প্লুরাল ভার্ব ইউজ করতে, বাট সেখানে হয় সিঙ্গুলার ভার্ব। সাবজেক্টের আগে যদি ইজ, এভরি বা নো থাকে তবে অক্সিলারি ভার্বটি সিঙ্গুলার হবে। যেমন এভরি স্টুডেন্ট ইজ প্রেজেন্ট টুডে, নো স্মোকিং ইজ অ্যালাউড। বই বা দেশের নাম দেখতে প্লুরাল হলেও তাদের পরে সিঙ্গুলার ভার্ব বসে। দ্য হান্ড্রেডস ইজ আ ফেমাস বুক। দেখে মনে হচ্ছে প্লুরাল, বাট এটা একটা জাস্ট বইয়ের নাম, সো সিঙ্গুলার ওয়ার্ড, সো ভার্ব সিঙ্গুলার হবে ইজ। দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইজ আ রিচ কান্ট্রি। যুক্তরাষ্ট্র একটি ধনী দেশ। কালেকটিভ নাউনগুলি সাধারণত সিঙ্গুলার এবং এদের পরে ভার্ব সিঙ্গুলার হয়। বাংলাদেশ আর্মি ইজ ডুইং আ গ্রেট জব ফর রোহিঙ্গা রিফিউজি। দ্যাট ইজ কালেকটিভ নাউন, রাইট? বাংলাদেশ আর্মি। ইনফরমেশন, নলেজ, অ্যাডভাইস, ডিয়ার সিঙ্গুলার হিসাবে এদের পরে ভার্ব সিঙ্গুলার হবে। যেমন ইউর ইনফরমেশন ওয়াজ টোটালি রং। এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন বা কি বলবেন, আনকাউন্টেবল নাউন। সো এদের পরে কি হচ্ছে, ভার্বটা আমার সিঙ্গুলার হচ্ছে। তো এখানে কিছু শর্টকাট নিয়ম আছে, এই শর্টকাটটা যদি ভালোভাবে দেখেন আশা করি বিষয়টাকে আরো দ্রুত আপনি কভার করতে পারবেন বা নিতে পারবেন, বা জায়গাটাকে আরো ভালোভাবে বুঝতে পারবেন। এবং এটা আপনাদের বোঝা দরকার, বোঝা উচিত, বিশেষ করে এই জায়গাটা আমি মনে করি। কেন এটা বোঝা উচিত? দেখেন, একটা বিষয়ের উপর একটু মনোযোগ দিবেন ভালোভাবে, সেটা হচ্ছে সামন, এনিওন, এভরিওন, ইসন। সামবডি, এনিবডি, এভরিবডি, নবডি। সামথিং, এনিথিং, এভরিথিং, নাথিং এদের পরে ভার্ব সিঙ্গুলার হয়। অর্থাৎ এগুলোকে বলা হয় ইনডেফিনিট প্রোনাউন। এগুলো যদি সাবজেক্ট হিসেবে বসে তাহলে একটা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ধরা হয়। এদের পরে ভার্ব অলওয়েজ সিঙ্গুলার হয়। সামন ওয়ান্টস ইউর ফোন। ওয়ান্টের সাথে একটা এস আছে। কেন আছে এটা? আমি আবারও বলছি, ভার্বের সাথে এস মানে সেটা প্লুরাল না, সেটা সিঙ্গুলার ভার্ব। আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস বসে। সামথিং ইজ বেটার দ্যান নাথিং। এভরিথিং হ্যাজ বিন টেকেন কেয়ার অফ ইউ। তাহলে এই সামন, সামথিং, এভরিথিং এদের পরে কিন্তু আমাদের সিঙ্গুলার ভার্ব গুলো বসেছে, যদি আপনি ভালোভাবে একটু ফোকাস করেন। এরপর দেখেন, ইস অফ, অন অফ, আইদার অফ, নাইদার অফ, এভরিওন অফ এগুলোকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। হ্যাঁ, বা অ্যাজেক্টিভ হিসেবেও ডাকে। ডিস্ট্রিবিউটিভ অ্যাজেক্টিভ যেহেতু এর পরে নাউন থাকে, তো এই যে ওয়ার্ড গুলো, ফ্রেজাল ওয়ার্ড, এদের পরে নাউন প্লুরাল হয়। নাউন যেটা দেখতে প্লুরাল, ইভেন প্লুরালই হয়, বাট ভার্বটা হবে সিঙ্গুলার। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের জন্য।
যাদের এই বিষয়গুলো সম্পর্কে সমস্যা আছে, যারা এই বিষয়গুলো ভালো পারেন না বা বোঝেন না, জায়গাটার উপর ভালোভাবে ফোকাস করেন। অন অফ দ্য ভিলেজার্স অজ লিটারেট, বাংলা অর্থ এরকম: গ্রামবাসীদের ভিতর একজন শিক্ষিত ছিল। একজন, গ্রামবাসীদের ভিতর একজন শিক্ষিত ছিল। ইচ অফ দ্য স্টুডেন্টস অজ প্রেজেন্ট, প্রত্যেক ছাত্রর ভিতরে প্রত্যেক ছাত্রই উপস্থিত ছিলেন। নেইদার অফ দ্য টু ব্রাদার্স ওয়াজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস। নেইদার মানে কেউ না, একদম নেগেটিভ একটা মিনিং দেয়। অর্থাৎ দুই ভাইয়ের কেউ, অর্থাৎ একজনও ক্লাসে প্রেজেন্ট ছিল না, উপস্থিত ছিল না। অর্থাৎ এই যে অন অফ, ইস অফ, নাইদার অফ, এভরি অন অফ, আইদার অফ, এগুলো ইন্ডিভিজুয়ালস পার্সনকে ইন্ডিকেট করে, এক একজন করে থাকা বোঝায়। আরেকটা এখানে কি দেখছিলাম, উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, এগুলো যদি আলাদা দুইটা সাবজেক্টকে কানেক্ট করে, প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। অর্থাৎ প্রথম সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার; প্রথম সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। যেমন সীমা অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস ইজ গোয়িং টু কক্সবাজার। সীমা সাবজেক্ট, অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস, তাহলে পরের যে সাবজেক্ট সেটা প্লুরাল, বাট পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে না, ভার্বটা প্রথম সাবজেক্ট অনুযায়ী বসবে। আইদার অর, নেইদার নর, নট অনলি বাট অলসো থাকলে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। নাইদার দ্য ক্যাপ্টেন নর দ্য প্লেয়ার্স আর প্রেজেন্ট, ক্যাপ্টেন অথবা প্লেয়ার্স এর কেউই উপস্থিত ছিল না, প্রেজেন্ট ছিল না। তো এখানে পরের যে সাবজেক্টটা প্লেয়ার্স, এটা প্লুরাল, এই জন্য ভার্বটা প্লুরাল হচ্ছে, আর হয়েছে। কি বললাম? পরের সাবজেক্টটা প্লুরাল, এই জন্য ভার্বটা প্লুরাল হয়েছে, আর হয়েছে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী ইংরেজিতে যে বড় বাক্যগুলো আছে, এখানে একটা ট্রান্সলেশন আছে। এই ট্রান্সলেশনটা একটু আপনারা ভালোভাবে দেখার চেষ্টা করেন, নেওয়ার চেষ্টা করেন। কি বলছে দেখেন: জনাব হাবিব ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সেবা ফার্মাসিউটিক্যালস এর একজন পরিচালক। তিনি তার ব্যবসায়িক অংশীদারগণ সহ মিটিংয়ে উপস্থিত হয়েছিলেন। মিটিং এর প্রধান এজেন্ডা ছিল ঔষধের গুণগত মান নিশ্চিত করা। মিটিং এর প্রধান এজেন্ডা কি ছিল বলছে? ঔষধের গুণগত মান নিশ্চিত করা। তারপর কি বলছে? জনাব আসিফ, যিনি হলেন বাংলাদেশের বিখ্যাত কেমিস্টদের অন্যতম, উক্ত মিটিংয়ে এ বিষয়ে তার গুরুত্বপূর্ণ মতামত উপস্থাপন করেছেন। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, করেছেন। ওকে, তাহলে মিস্টার হাবিব is a director of medicine manufacturer firm সেবা ফার্মাসিউটিক্যালস। অর্থাৎ সাবজেক্ট মিস্টার হাবিব, ইসটাই এখানে জাস্ট ভার্ব, আর কোনো কিছুই নেই, জাস্ট ভার্বের বেস ফর্ম। মিস্টার হাবিব ইজ আ ডাইরেক্টর অফ মেডিসিন ম্যানুফ্যাকচারার ফার্ম সেবা ফার্মাসিউটিক্যালস। হি, অ্যালং উইথ হিজ বিজনেস পার্টনার্স, সে সাথে তার ব্যবসায়িক অংশীদারগণেরা, ব্যবসায়ের যে পার্টনার তারা, অ্যাটেন্ডেড দ্য মিটিং। তাহলে এখানে প্রথম অ্যালং উইথ দ্বারা দুটো আলাদা সাবজেক্ট যুক্ত হচ্ছে, বাট প্রথম সাবজেক্টটা সিঙ্গুলার, এই জন্য ভার্বটা সিঙ্গুলার। দ্য মেইন ইস্যু অফ দ্য মিটিং অস, মিটিং এর প্রধান বিষয়, প্রধান এজেন্ডা ছিল টু এনশিওর, নিশ্চিত করা, দ্য কোয়ালিটি অফ দ্য ড্রাগ, ঔষধের মান নিশ্চিত করা। The main issue of the meeting was to ensure the quality of the drug. Mr. Habib, who is one of the famous chemists of Bangladesh, has presented an important opinion about the topic. Mr. Habib, who মানে যে, who is one of the famous chemists, যে বাংলাদেশের ভিতরে একজন ফেমাস কেমিস্ট, has presented an important opinion about the topic. এই হ্যাজ প্রেজেন্টেড এখানে মেইন ভার্ব, আর এই যে হু ইজ ওয়ান অফ দ্য ফেমাস কেমিস্ট অফ বাংলা, সেটা জাস্ট বাড়তি একটা অংশ আলাদাভাবে যুক্ত করেছে, সাবজেক্টের পরে একটা ক্লজ নিয়ে আসছে। বাট মেইন সাবজেক্ট, মেইন বাক্য কিন্তু এতটুকুই যে মিস্টার হাবিব হ্যাজ প্রেজেন্টেড অ্যান ইম্পর্টেন্ট অপিনিয়ন অ্যাবাউট দ্য টপিক। বাট এই যে মিস্টার হাবিব সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিচ্ছে, অতিরিক্ত ইনফরমেশন দিচ্ছে, এটাকে বলা হয় মূলত অ্যাপোজিটিভ। এগুলো যখন রাইটিং আরো ভালোভাবে দেখাবো তখন আপনারা
বুঝতে পারবেন বা নিতে পারবেন আশা করি। আই হোপ। এরপর দেখেন এখানে আরেকটা জায়গা আছে, আরেকটা বিষয় আছে, এটা একটু আমাদের জানতে হবে। এই যেটার কথা বলছিলাম এই মাত্র, এই রিলেটিভ প্রোনাউনের ব্যবহার। এই ফাইলটা আমি পাঠিয়ে দিলে নিজেরা একটু স্টাডি করবেন, আশা করি সমস্যা থাকবে না। যে প্রোনাউন পূর্বে উল্লেখিত কোনো নাউনের পরে বসে তার সাথে সম্পর্ক স্থাপন পূর্বক দুটি সেন্টেন্সকে যুক্ত করে তাকে রিলেটিভ প্রোনাউন বলে। রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু, হুইজ, হুম, দ্যাট, হোয়াট ইত্যাদি। এগুলো ছাড়াও আরো কিছু প্রোনাউন ব্যবহৃত হয়। তো হু কোথায় বসে? প্রোনাউন যদি ব্যক্তিবাচক তথা মানুষের পরিবর্তে, অর্থাৎ আই, ইউ, উই, দে, হি থাকে, তার পরিবর্তে হু বসে। যেমন আই মেট আ গার্ল, শি ইজ এ স্টুডেন্ট। এম ডাবল ইটি, মিটের পাস্ট ফর্ম কি? মেট। আই মেট এ গার্ল, এখানে ফুল স্টপ, দেন শি ইজ এ স্টুডেন্ট, আলাদা একটা বাক্য। একসাথে যদি দুটো বাক্য দেখেন, হেয়ার ইউ ক্যান সি আই মেট আ গার্ল হু ইজ এ স্টুডেন্ট। আমি একটা মেয়ের সাথে দেখা করেছিলাম যে হচ্ছে ছাত্র। তাহলে এই যে হু দ্বারা কি হচ্ছে? আলাদা দুইটা ক্লজকে জোড়া লাগাচ্ছে। সো এটাকে রিলেটিভ প্রোনাউন বলা হয়, রিলেট করে, কানেক্ট করে। হুম কখন বসে? অবজেক্টিভ প্রোনাউনের পরিবর্তে হুম বসে। মি, হিম, হার, দেম এই জায়গায়। যেমন হুমায়ুন আহমেদ ইজ এ রিনাউন্ড রাইটার, আই মেট হিম বাংলা একাডেমি প্রিমিজেস। হুমায়ুন আহমেদ একজন বিখ্যাত লেখক। আই মেট হিম, মিট মানে দেখা করা বা সাক্ষাৎ করা, মেট এর পাস্ট ফর্ম। আমি তার সাথে দেখা করেছিলাম বাংলা একাডেমির প্রাঙ্গণে, বাংলা একাডেমির উদ্যানে। এবার দেখেন এই কথাটা দুইটা বাক্যে হচ্ছে, বাট একটা বাক্যের ভিতর নিয়ে আসতেছে রিলেটিভ প্রোনাউন ব্যবহারের মাধ্যমে। যেমন হুমায়ুন আহমেদ, হুম আই মেট হিম বাংলা থেকে, বাংলা একাডেমি প্রিমিজেস ইজ এ রিনাউন্ড রাইটার। হুমায়ুন আহমেদ, হুম, যার সাথে, হুম, যার সাথে, আই মেট হিম বাংলা একাডেমি প্রিমিজেস ইজ এ রিনাউন্ড রাইটার। যার সাথে আমি বাংলা একাডেমির প্রাঙ্গণে বা উদ্যানে দেখা করেছিলাম সে একজন বিখ্যাত লেখক। হুইস মানে কোনটি? প্রোনাউন যদি বস্তু বা অব্যক্তিবাচক হয় তবে তার পরিবর্তে হুইস হয়। যেমন দিস ইজ দ্য মোবাইল হুইচ আই ওয়ান্টেড টু বাই, এটা সেই মোবাইল যেটা আমি কিনতে চেয়েছিলাম। দ্য বুক হুইচ ইজ আউট অফ স্টক নাও হ্যাজ অল দ্য ইনফরমেশন ইউ নিড। ব্যক্তি বা বস্তু উভয় ক্ষেত্রে দ্যাট ব্যবহৃত হয়। কখনো কখনো হু, হুইচ বা হুম এর পরিবর্তেও দ্যাট ব্যবহৃত হয়। হুইচ বস্তু বা অব্যক্তিবাচক হলে ব্যবহৃত হয়, কিন্তু দ্যাট ব্যক্তি বা বস্তু উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন দিস ইজ দ্য ম্যান হু লস্ট হিজ ক্যামেরা, এখানে আপনি হু এর ব্যবহার করতে পারেন, কারণ হু তো ব্যক্তির পরিবর্তে বসে, হুইজ বস্তুর পরিবর্তে বসে। হু ব্যক্তির পরিবর্তে বসে, হুইজ বস্তুর পরিবর্তে বসে প্রোনাউন হিসেবে। আর দ্যাট ব্যক্তি বা বস্তু দুটোর পরিবর্তেও বসতে পারে। দিস ইজ দ্য ম্যান দ্যাট লস্ট হিজ ক্যামেরা, যে ক্যামেরাটা হারিয়েছে। দিস ইজ দ্য বুক দ্যাট এভরিওয়ান ইজ টকিং অ্যাবাউট, এটা সেই বুক যেটা সম্পর্কে সবাই কথা বলছে। সো এইটা আপনাকে বুঝতে হবে। শুধুমাত্র বস্তুকে নির্দেশ করতে হোয়াট ব্যবহৃত হয়। দ্যাট হুইচ একত্র প্রকাশ্যেও হট ব্যবহার করা যায়। যেমন আই নো হোয়াট ইউ উইল ডু, আমি জানি সে কি করবে বা সে যা করবে তা আমি জানি। এরপর দেখেন এখানে একটা বড় বাক্য আছে, যে শিক্ষার্থীরা নিয়মিত বিশ্ববিদ্যালয়ে যায় না, ফেসবুকিং করে অহেতুক সময় নষ্ট করে, ঘুম থেকে দেরিতে ওঠে, ক্লাসের সময় আড্ডা দিয়ে সময় কাটায় এবং শিক্ষকদের মান্য করে না, জীবনে সফলতা লাভ করতে পারে না। দ্য স্টুডেন্টস হু ডোন্ট গো টু দ্য, হু এর ব্যবহারটা কিভাবে হয়? দ্য স্টুডেন্টস হু ডোন্ট গো টু দ্য ইউনিভার্সিটি রেগুলারলি, ওয়েস্ট টাইম ইউজিং ফেসবুক, গেট আপ ফ্রম বেড টার্ডলি, স্পেন্ড টাইম উইথ গসিপিং ডিউরিং দ্য ক্লাস টাইম, অ্যান্ড disobey their teachers cannot get success in life. The students who don't go to the university regularly, waste time using Facebook, get up from bed tardily, spend time with gossiping during the class time, and disobey their teachers cannot get success life. ভার্বটা কিন্তু এখানে লাস্টে আছে। এরপর দেখেন এখানে একটা আছে, যে বিনোদন পার্কটি ঢাকা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সেটা অনেক দূর থেকে মানুষজনকে নিয়ে আসে এবং প্রতিদিন অনেক আগন্তুক দর্শন করে। দ্য অ্যামিউজমেন্ট পার্ক, এবার দেখেন ওইটার সম্পর্কে একটা কথা বলছি। হুইচ ইজ লোকেটেড ইন দ্য হার্ট অফ ঢাকা সিটি, brings the people from far away and attract many visitors every day. Brings the people from far away and attracts many visitors every day.
সেই হচ্ছে বিষয়, ফাইলটা পাঠিয়ে দিলে নিজেরা একটু করবেন, সাবজেক্ট অর্ডার এগ্রিমেন্টের রুলগুলো দেখবেন, এই ট্রান্সলেশন গুলো করার চেষ্টা করবেন। আমি একটু কনভারসেশনের কাছে যদি আসি, সরি স্পিকিং এর কাছে, আপনারা জানেন আমি ধারাবাহিকভাবে যে টপিকগুলো স্পিকিং এর জন্য দিয়েছিলাম বা স্পিকিং করাচ্ছিলাম আপনাদেরকে, এই স্পিকিংটা আমাদেরকে কন্টিনিউ রাখতে হবে, স্পিকিংটা করতে হবে, কারণ এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য স্পিকিং এর এই জায়গাটা। ওকে, সো আমরা যদি এই এই টপিকটা একটু দেখি, এই টপিকের উপর আপনারা একটা ডেসক্রিপশন দিবেন, আপনাকে একটা প্রেজেন্টেশন দিতে হবে, এই টপিকটার উপরে আপনাকে কিছু কথা বলতে হবে, অর্থাৎ স্পিকিং করতে হবে। যেমন টপিকটা হচ্ছে উইন্টার মর্নিং, একটা শীতের সকাল। টপিকের নাম কি? উইন্টার মর্নিং। হাউ ইজ উইন্টার মর্নিং? একটা শীতের সকাল কেমন? ওয়াই ডু দ্য পুর পিপল অ্যান্ড সাম dwellers suffer in the winter morning? What do the children and old people do in the village? How is the scenario of the town in the winter morning? এগুলোকে আপনি কিভাবে ইংলিশে পারফেক্টলি ডিসক্রাইব করবেন? Some. তাহলে কি বলছে দেখেন, উইন্টার মর্নিং ইজ বোথ এনজয়েবল অ্যান্ড ডিস্ট্রেসফুল। ডিস্ট্রেসফুল মানে কি? দুর্দশাময়। এনজয়েবল মানে কি? উপভোগ্য। কি বলছে ভালোভাবে বোঝেন। উইন্টার মর্নিং একটা শীতের সকাল, উইন্টার মর্নিং ইজ বোথ, উইন্টার মর্নিং ইজ বোথ enjoyable and distressful. It is naturally a very cold morning. It is naturally a very cold morning. There is dense fog, মানে ঘন কুয়াশা, all around. Sometimes the fog is so dense that the sun rays cannot get through it. Nothing can be seen even at a little distance. Everything looks hazy. The sun seems to rise late, অর্থাৎ সূর্য দেরিতে ওঠে মনে হয়। Dew drops fall at night. কুয়াশা পড়ে রাতে। When the morning sun peeps, peeps মানে উকি দেওয়া, যখন সকালের সূর্য উকি দেয়, they look like glittering gold on grasses and leaves. তাদের এমন দেখায়, মানে ঝরঝরে সোনা, যেটা চকচকে সোনা, হ্যাঁ, পাতায় এবং ঘাসের উপর। ইট ইজ প্লিজেন্ট টু দ্য রিচ, এটা ধনীদের জন্য উপভোগ্য, বাট কার্স টু দ্য পুর, কিন্তু গরিবদের জন্য অভিশাপ। দ্য পুর ভিলেজ পিপল অ্যান্ড দ্য সাম ডুয়েলার্স ইন সিটিজ সাফার গ্রেটলি ফর want of warm clothes. Farmers have to go to the fields with their materials. The workers of low classes have to go to their workplace in the morning. In the village, citizens and old people gather straw and make furs to market. Some people comes to sell date shoes. The scenario of town is totally different from village. The people of the town get up bed at a bit late. They also enjoy the winter morning. Thus, the winter morning is not only enjoyable but also distasteful to people. So, when you are going to talk about on this topic, when you are going to give a presentation on this topic, first of all, you can mention this sentence like a winter morning is both enjoyable and distressful. That is the first point. Then you can say that for the rich people, it is enjoyable. For the poor people, it is distressful. Because when you know that winter comes, most of the poor people cannot go out of their work, from their home. For that reason, they cannot earn lot of money. So there is dense fog all around. Sometimes the fog is dense that the sun rays cannot get through it. Nothing can be seen. Nothing can be seen even at a little distance. Everything looks hazy.
দ্য সান সিমস টু রাইজ লেট, সূর্য উঠতে দেরি হচ্ছে মনে হয়। দ্য সান সিমস টু রাইজ লেট, ডিউ ড্রপস ফল অ্যাট নাইট, when the curse of the poor village people and the some dwellers in cities suffer greatly for want of earn their workplace in the morning. In the village, children and old people gather straw, খড়কুটো জড়ো করেছিল, গ্যাদার করেছিল, and make fires to warm themselves, নিজেদেরকে তাপ দেওয়ার জন্য। The old people backs in the sun or warm themselves besides fireplace. In the village market, some people comes to sell dead juice. So আপনি জাস্ট আপনার মতো করে এই জায়গাটাকে বর্ণনা করবেন যে উইন্টার মর্নিংটা কেমন, কিভাবে এটা স্পেন্ড করেন, কিভাবে এটা পার করেন, এটাকে কিভাবে ডিসক্রাইব করা হয়। এটা আপনাদেরকে সুন্দরভাবে নেওয়ার চেষ্টা করতে হবে, অর্থাৎ স্পিকিং করবেন। জাস্ট অল্প কিছু কথা বললেই হয়। ইনস্ট্যান্টলি কেউ কি বলতে পারবেন এই টপিকটা সম্পর্কে? এনিওয়ান ইজ দেয়ার হু ক্যান স্পিক ইনস্ট্যান্টলি অন দিস টপিক? জাস্ট ইউ হ্যাভ টু সে সামথিং অ্যাবাউট উইন্টার মর্নিং। I mean, what is winter morning? How can you spend winter morning? What are the advantages or benefits that you are getting from winter, and what are the disadvantages that you are facing from the winter? Just can you describe it? Anyone is there? Sharmin Islam, can you say something on this topic? Sharmin Islam, unmute your microphone. Yes, sir. Okay. First, I tell about something when Carry on. I think it's network problem. Is there anyone আর কেউ? Instantly, just অল্প কয়েকটা সেন্টেন্স বলতে হবে। You have to talk about muffin. Okay, share your thought. in the morning is a beautiful and tranquil time filled with the charm of nature's simplicity. When the cold air comes from in winter, we get very cold. It is very helpful for some or enjoyable for some people, but very harmful or um, for some people. May be enjoyable for rich who can afford very special warm clothes, but it's also for poor people who cannot afford this. Sometimes many poor children, uh, sometimes many poor children sleep beside a road in the cold winter without a blanket. So that's a big problem. In Bangladesh, you can fix this by helping them. In the winter, most of the small children play racket together in the night or spend their time gossiping around fire camps in this. And old people mainly gathered in one place and also discuss. In village life, the children badminton, but they didn't spend more time on the fire camp. All about my country. Okay, thank you. You have given a very well presentation. Excellent. Okay. Dilara Begum, can you say something on this topic, please? Assalamualaikum, sir. Walaikum Assalam. Let's get started. A winter morning is peaceful and clear with a soft atmosphere. For the sun rises, a light blue hue fills the sky. The air is chilly. Dew collects on the leaves and grass, shimmering in the early sunlight. Mm. Sometimes there are snow
For in some places like cities and villages, usually it's very cold in village, and when the people it is very peaceful for the rich person, rich people or city dwellers, and it is not so much peaceful for the villagers. In the winter season, we eat many types of pitha puli, and it is very enjoyable season for me and for the people of Bangladesh. A number of people like this season because in winter season we play badminton at night, and we make fire for making our body warm. Everything looks heavy. Nothing can be seen properly in morning fog. And it is very cold when people go to school at 7 or 8 o'clock in this season. But it is cold only for the rich person. But it is vanished when the farmer go to the field for his work. The worker should go to his workplace for working. It is nothing to him. A winter morning is very interesting. Some people take tea in the morning in winter season. And the winter season makes our family very good. That's all about my presentation. Thank you. You have also given a very good presentation. Excellent. Anyone? Bappi, unmute your microphone and share your thought. Just try to say some sentences from your instant brain. What is winter morning? Winter is a season, and sometimes some people take it as an enjoyable season, or some people take it as a distressful season. So কতভাবে একটা কথাকে বলা যায়? Sometimes winter seems to enjoyable and distressful. বিভিন্ন ওয়েতে একটা কথাকে নেওয়া যায়, বিভিন্ন ওয়েতে আমরা একটা কথাকে বলতে পারি। দেন এটা কাদের জন্য এনজয়েবল, কাদের জন্য ডিস্ট্রেসফুল বলা যায় না। এটা জিল্লুর বলতে পারবেন না আপনি? স্যার আমি খাওয়া করতেছি আর ক্লাস করতেছি। সো এই এই টপিকটার উপরে আপনার নেক্সট ক্লাসে দেখি সালাউদ্দিন সুমন বলেন তো, আপনি একটু চেষ্টা করেন তো। Uh, uh, there are 6 seasons in our country. Winter is one of them. A winter morning is misty and cold. There is a dense fog everywhere. Everything looks hazy. Things a little distance can hardly be seen. The people get up late from bed. The sun is not clearly seen in the sky. Sometimes it peeps through the dense fog. Birds chirping is not heard. Animals cannot came out. Uh, it looks very nice. The poor suffer much in coat for one of warm clothes. They make fire with straw and warm themselves. But the rich has no problem. They have enough warm clothes, so they can protect themselves from the heavy cold.
In this time, people enjoy sweets, cakes, sir, juice, chiramuri, etc. It is also time into kind of fresh and fruits and vegetables. That's why I like intermorning. So my presentation, sir. Thank you. Excellent. You have given a very good presentation. Thank you. Anyone? Sharika. Assalamu alaikum, sir. Walaikum assalam. Winter morning. Winter is the last uh, season of the year. It's very cold and misty. Winter morning is enjoyable and we rush anyways. For people can and people can enjoy their free times playing rackets and have picnic in night. And this other hand, many poor people suffers from diseases like fever, mm, Mhm. Anything? Try to think it in English. What do you do in winter season? How do you spend your time in this winter morning? Sharmin Akhtar, can you say something about your experience? Okay. Mhm. One, two, three, few sentences. Okay. Participation. In winter morning hobbies, the grass remains wet with dewdrops. In the sun rises, dewdrops sparkle like sparks. In a winter morning, we get up late in the morning. People and children get up a bit later, with cold of the early morning. And the poor people suffer greatly because they don't have enough warm clothes. Bangladesh full typically eat types of pitha. Winter morning are delightful, I think, even with the bitter cold. Right, today. Okay, thank you so much for giving this presentation. আপনারা এই টপিকটার উপরে একটা প্রেজেন্টেশন তৈরি করে নিয়ে আসবেন, ঠিক আছে? আমি পাঠিয়ে দিয়েছি, অনেক সুন্দরভাবে নিজের মতো করে নিজের যে থট, যে সেন্স, সেটাকে ডিসক্রাইব করার চেষ্টা করবেন। রওশন আরা, আপনি বলতে পারবেন? Sir, Assalamu alaikum, sir. হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। My name is Muhammad Razwar. Kushnara is my mother's name. Okay. Telling about my thoughts about a winter morning. Hmm. There are 6 seasons in Bangladesh, and winter season is one of them. Winter morning is usually a cold and foggy morning. In most of the areas of the country, winter morning is very cold. Is also my favorite season. Any season is favorite to me. Winter sun rises late and sometimes cannot be seen in the sky. In
The sun ray falls on the dewdrops. It's a fascinating scene. The morning, in winter morning, there is cold air everywhere. Trees and grass look fresh and new. The drops fall unite and the early morning. The nature seems hazy. Through were cold, all the life seems slow, and so am I. Many people get up late in the morning and don't go out of home for the excessive cold. On the other hand, some people go out for a walk only to enjoy the winter and the students for their schools. হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ, বলেন। না না, সমস্যা নেই, আমি ক্লাস নিচ্ছি এখন, হ্যাঁ বলেন। হ্যাঁ, এটা অনলাইন ব্যাচ আর কি। Say selves. হ্যাঁ, না না, বলেন, সমস্যা নেই, হ্যাঁ। হ্যাঁ, শ্রীনগর। বুঝতে পারছি, সনবাড়ি চৌরাস্তা, তাই তো, সনবাড়ি। ওকে। আচ্ছা আচ্ছা, তারপর? হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, সমস্যা নেই। ঠিক আছে, সমস্যা নেই। তো আর কামরুল স্যারের সাথে কথা বলছেন? হ্যাঁ, কি বলে উনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আমার সাথে তো আছে, আমার একজন অ্যাসিস্ট্যান্ট আছে, উনি কাজ করে আমার আর কি, সাথে থাকে আর কি, উনি থাকবে। হ্যাঁ হ্যাঁ, আর আমার আমার ওয়াইফ আছে, এখন ও তো আমার সাথে থাকে এখানেই, মানে বরিশালে বাসায় থাকে, এখন ও যে কি করে, আমি কোথায় রাখবো দেখি। আহ, আচ্ছা, দেখি। হ্যাঁ হ্যাঁ, মানে এখানে ফ্ল্যাট বাসা তো, আমরা চলে আসলে বড় একা তো থাকতে পারে না, মানে ওকে আবার না হয় খুলনায় পাঠাই দিতে হবে, এই জন্য আর কি। আচ্ছা, ঠিক আছে, দেখি। ওকে ওকে ওকে, ঠিক আছে। গুড নাইট, আল্লাহ হাফিজ। স্পিকিং এর রোলগুলো দিয়ে দিলে ভালো হয়। স্পিকিং এর কি দিব? আর ওই রোলস গুলো স্যার, ওই 2 দিন যে ক্লাস নিচ্ছে স্যার, ওগুলার ক্লাসগুলো প্রোভাইড করে নাই, বা ওই রোলস গুলো দেওয়া। ও আচ্ছা আচ্ছা, মানে ওই ক্লাসগুলো তো হচ্ছে, ওগুলো আপনারা করবেন। ওই ক্লাসগুলো হচ্ছে রেগুলার, ওগুলো আপনারা করতে পারেন, সমস্যা নেই, আমি দিয়ে দিব। আমি ওইটার লিঙ্ক দিব। ঠিক আছে, স্যার এবং ওই স্যার রুলস গুলো পাবেন।